আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকের হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো। যে বাংলাদেশ বিষয়ে প্ল্যান কি, প্ল্যান এ বি সি কি কি, এই বিষয়টা নিয়ে কথা হলো, কিভাবে কাজ করবে এবং কিভাবে হতে যাচ্ছে। তো এই বিষয়টা কিভাবে করবে বা কোন কোন জায়গায় বাধা দিবে, কোন কোন জায়গায় দিবে না, কি কি করবে, সেটা বুঝার আগে আসলে এই মুহূর্তে বাংলাদেশে কি চলছে এবং এগুলো কিভাবে চলছে সেই বিষয়টা আগে একটু বুঝে নিন। তাহলে আপনার পরবর্তী অংশ এর কার্যক্রম ক্লিয়ারলি বুঝে যাবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। এই মুহূর্তে বাংলাদেশের সামনে আছে একটা গাজর ঝুলানো ইলেকশন। সুতরাং ইলেকশন যখন হবে, ওরা বলছে, তাহলে ইলেকশনে জিততে হলে আপনাকে কি করতে হবে? প্রচণ্ড ভারত বিদ্বেষী হতে হবে। কারণ ভারত বিদ্বেষী না হলে আপনার জিতার সম্ভাবনা নেই। আর সাথে সাথে কি হইতে হবে? আওয়ামী বিদ্বেষী হইতে হবে, ফেসিস্টের বিদ্বেষী হইতে হবে। কারণ আপনাকে বুঝাইতে হবে যে এই ফেসিস্টই ছিল যে ইন্ডিয়ার তাবেদার। সুতরাং ভারত এবং আওয়ামী লীগ বিরোধী হইলেই আপনাকে জিতার ক্ষেত্রে 50% এগিয়ে দিবে। তাহলে এই অবস্থায় আপনাকে কি করতে হবে? এই যে এখন যেমন ভারত বিদ্বেষী চলতেছে, মিছিল মিটিং, কথায় কথায় ভারত, যা নাই তা সব কিছুই ভারত, সব কিছুই আওয়ামী লীগ। এইটা হচ্ছে যে একটা প্ল্যান। আর এই প্ল্যানটার পেছনে কাজ করতেছে কারা? পাকিস্তানের আইএসই এটারে দিচ্ছে, যেহেতু বাঙালি, আমাদের বাংলাদেশের অনেক লোকই বুঝে হোক না বুঝে হোক ভারত বিদ্বেষী, তাদের এই সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য এই কাজটা করাই যাচ্ছে। এরপর আছে চায়না। চায়না এখানে কিছু পয়সা ঢালছে, যে চায়না এখানে চাইতেছে এই ভারত বিদ্বেষী গ্রুপটাকে চায়না পয়সা করে দিয়ে তোমরা এগুলো চালায়া যাও, তাহলে ভারত একটা প্রেসারে থাকবে। আর এই ফাঁকে চায়না ভারতের বর্ডারের আশপাশে যেখানে যেখানে পারা যায় সেখানে সেখানে তার ইন্টার মানে বিল্ডিং, বিমানবন্দর, অমুক তমুক তুলবে, রাডার স্টেশন এই সেই তুলবে, যেটা বোঝানো হচ্ছে যে না না এটা বাংলাদেশ করতে যাওয়ার মূলত ইনভেস্ট চায়না, যে চায়নাই ওখানে থাকবে। আর থার্ড থিং যেটা, সেটা ওই যে আগেই বলছি, যে পাকিস্তান। পাকিস্তান কি চায়? পাকিস্তান হচ্ছে যে ভারতকে ব্যতিব্যস্ত রাখো। কারণ 4700 কিলোমিটার, এটা কিন্তু কম বড় না, বিশাল বর্ডার। এই বর্ডারে ভারতকে ব্যতিব্যস্ত রাখো, তাহলে ভারত এখানে সৈন্য সমাবেশ ঘটাবে। সৈন্য সমাবেশ ঘটালে সে অন্যান্য জায়গা থেকে সৈন্য এনে হইলেও এই দিকে দিতে হবে। আর এদিকে দিতে তাদের যে চিন্তা, তাহলে তারা ওই যে আপনার কাশ্মীর অঞ্চল আছে সেখান থেকে হয়তো কিছু সৈন্য এদিকে সরাবে। সরালে তারা তাহলে তাদের আকাম করতে সুবিধা হয়। সুতরাং পাকিস্তান তো এখানে লাগেই আছে যে এইটা করো, অশান্তিতে বাংলাদেশ থাক, বাংলাদেশে মরুক ধরুক বাঁচুক, তাতে কোনো সমস্যা নাই, ইন্ডিয়ান বিদ্বেষ চালু রাখতে পারে। এই ইন্ডিয়ান বিদ্বেষ চালু রাখার জন্যই হচ্ছে যে পাকিস্তান সেই কিলিং মিশনের নামে, যেমন যেমন আপনারা দেখলেন যে হাদি কিলিং। হাদি কিলিং মানে কি? হাদিকে কিল করাই দিল, ভারত বিদ্বেষ চাঙ্গা, সবাই ভারতের দিকে চোখ, যে হ্যাঁ ভারতের করেছে। এগুলো করতে করতে আবার সেই পাইকারা করলে ওই দিক দিয়া ওই যে হিন্দু ভদ্রলোক যাকে মারা হইলো, 22 বছর না 26 বছরের যুবককে মারা হইলো, সেটা দিয়ে ইন্ডিয়ার ভেতরে উত্তেজনা তৈরি করাই দিল। যেমন ইন্ডিয়ার হিন্দুরাও খেপে গেল, কি রে বাবা আমাদের এই হিন্দু লোকটাকে মারছে। এখানে কিন্তু ডাবল গেম খেলতেছে কিন্তু পাকিস্তান। কারণ পাকিস্তানের কথা হচ্ছে একটা যুদ্ধ বাজানোর উপায়, যে কোনোভাবে লাইগা রাখলেই ওরা ওই সাইড থেকে, তাদের দরকার কাশ্মীর, তাদের বাংলাদেশ দরকার নেই এখন, তাদের দরকার হচ্ছে কাশ্মীরটা খেয়া দেওয়া। সেটি হচ্ছে তাদের মূল কারণ। কারণ তারাও জানে এই বাংলাদেশকে নিয়ে তারা কন্ট্রোল করতে পারবে না, যে বিচ্ছুর জাত এটা কন্ট্রোল করে, তার হচ্ছে কাশ্মীর খাওয়া তাদের জন্য সবচেয়ে ভালো। এটা হচ্ছে যে পাইকাদের। এবং ইউএসের কাজটা কি? ইউএস হচ্ছে যে, যেহেতু চায়নাকে কন্ট্রোল করা ছিল তাদের সবচেয়ে মূল জিনিস, যার কারণে তারা ইন্ডিয়াতে বেস করতে চাইছিল, ইন্ডিয়া রাজিয়ানে, বাংলাদেশে চাইছে শেখ হাসিনা রাজিয়ানে। সুতরাং দোনোটাই, শেখ হাসিনা ইন্ডিয়ান সরকার এবং ইন্ডিয়ান এবং বাংলাদেশ, শেখ হাসিনা সহ মিলে এরা আমাদের বেস করতে জানে। সুতরাং এখানে কি করো, এইখানে করো যে একটা অশান্তি তৈরি করে রাখো তাদের মধ্যে। এর বেশি ইউএসের আসলে আর কোনো ডিমান্ড এই মুহূর্তে নাই, যেখানে একটা গ্যাঞ্জাম বাধায় রাখো যাতে ভারত নতজানু হয় ইউএসের কাছে। তো এই যখন অবস্থা, এগুলো সবগুলা, এই যে আপনারা যেটা বললাম যে ইলেকশন, চায়না, পাকিস্তান, ইউএসএ, ইন্ডিয়ার যে কর্মকাণ্ড, এগুলো সবটাই কিন্তু ওই ইলেকশন কেন্দ্রিক। কোন ইলেকশন? 26 ফেব্রুয়ারির যে ইলেকশন, সেই ইলেকশন। এখন ভারতের বিষয়টা দেখেন, ভারত নিউক্লিয়ার
কান্ট্রি, তাদের কাছে পারমাণবিক বোমা আছে। তারা বাংলাদেশ বেশি বাড়াবাড়ি গেলে একটা পারমাণবিক বোমা মারলেই সব শেষ। আর বাংলাদেশে একটা মাইরে দিলে সারা ওয়ার্ল্ড এসে যে ইয়েরে মারবে, ইন্ডিয়ার মারবে, সেটা সেই দুঃসাহস কেউ দেখাবে না, কারণ সবাই জানে যে এর কাছে আছে, মাইরে দিতে এরা পাগল। ঠিক আছে। এরপর হচ্ছে যে আপনার ভারতের, সেটা হচ্ছে সংখ্যালঘুর ব্যাপারটা, যে সংখ্যালঘু সম্প্রদায় যেটা বাংলাদেশে আছে, যদি ভারত বাংলাদেশের উপর আক্রমণ চালায় তাহলে প্রচুর পরিমাণের যারা সংখ্যালঘু আছে বা সংখ্যাগুরু আমরা মুসলমানও যারা আছি, তারাও হয়তো বর্ডার ভেদ করে ইন্ডিয়ার দিকে চলে যাব। কারণ হচ্ছে এই দেশে যখন অস্থিতিশীল হয়ে যাবে, যেমন ধরেন আপনার একটা বোমাতে যদি পদ্মা সেতু চলে যায়, একটা বোমাতে যদি ফেনীর ব্রিজটা উড়াইয়া দেয়, আর দুই চারটা বোমা দুই চার দিকে পড়লে আমাদের পুরা ইনফ্রাস্ট্রাকচার যা আছে সব শেষ। মানে বিল্ডিং থেকে ব্রিজ, নদী, নালা, খালবি সব 70% ধ্বংস হয়ে যাবে উইদিন 24 ঘন্টায়। তা মানুষ তখন নিরাপদ আশ্রয় খোঁজার জন্য ভারত যাবে, কারণ ওইদিকে মায়ানমার যাইতে পারবে না, ওইখানে বন্দুক যুদ্ধ, এদিকে বঙ্গোপসাগরে পড়বে না, মানুষ তখন নিরাপদের জন্য কোথায় যাবে? ভারতের দিকে যাবে। তার কারণটা কি? কারণ হচ্ছে আমার বাংলাদেশ তো সেই সক্ষমতা না যে ভারতের বিভিন্ন জায়গায় মারবে, সেটা নাই। বিশাল দেশ, এটা যে কোনো এক জায়গায় পাবলিক ঢুকে যাইতে পারবে। এই হচ্ছে যে ভারতের অবস্থা। তাহলে এখন আপনারা এই দুইটা যে আমার পাইকারা বাংলাদেশে যা করতেছে, ইউএস চায়না মিলিয়ে তা, এবং ভারতের যা যা আছে এটা দিলাম। এখন ভারতের রয়ের প্ল্যান কি? ভারতের রয়ের যে প্ল্যান, সেই প্ল্যানটা সম্ভবত এরকম যে চায়নাতে কিছু ক্যাম্প আছে, ট্রেনিং ক্যাম্প। যারাই চায়নার সরকারের বিরুদ্ধে বলে তাদের ধরে নিয়ে যায় আপনার ইয়েতে, ওই ক্যাম্পে নিয়ে যায়। 6 মাস পরে, 2 মাস পরে বাইরে সবাই কয় যে চাইনিজ গভর্নমেন্ট এ তো খোদা কেমন। তো এইরকম একটা ক্যাম্প করার যদি চেষ্টা করে ভারত, তাহলে ইউএন ফিউএন ধরে বসবে, এই জন্য ওরা এই দিকে যাবে না। ওরা কিন্তু সারা বর্ডারে এখন সৈন্য দিয়ে রাখছে, বিশাল দেশ, প্রচুর সৈন্য আছে, তারা দিয়ে রাখছে। এখন তারা এই সৈন্য দিয়ে রেখে তারা দুইটা কাজ, একটা হচ্ছে যে সৈন্য আছে তাদের এর প্রেশার, তাহলে এর যেহেতু এখানে সৈন্য আছে, বাংলাদেশকে বিভিন্ন অঞ্চল থেকে সৈন্য এনে বর্ডারে দিতে হবে, কোনো উপায় নেই। তো বাংলাদেশের কাছে যেই সৈন্য আছে এই সৈন্য দিয়া 4500 কিলোমিটার বর্ডার ওনারা পারবেন না। এখানে নদী আছে, পাহাড় আছে, বন আছে, সুন্দরবন আছে, এগুলো কি করবেন? ভারত এখন চোরাচালান 90% স্টপ করে দিবে, 10% খোলা রাখবে। 10% খোলা রাখবে কোনগুলো? মাদক চোরাচালান যেগুলো হয় ভারত থেকে, যেসব মাদক বাংলাদেশে, ওইটা ফ্রি ওপেন করে দিবে র। তার মানে হচ্ছে যে ফেন্সিডিল যেটা এখন 2000-2500 টাকায় কিনা হয়, সেটা হয়তো 200, 250, 300 টাকায় পাবেন আগামী 15 দিন পর থেকে। ফ্রি হয়ে যাবে, ফ্রি করে দিবে এদিকে। বিভিন্ন অস্ত্র চোরাচালান যেটা আগে প্রতিরোধ করতো ভারত, ওগুলো নর্মাল করে দিবে। নর্মাল আছে মানে এগুলো নিয়ে তাদের কোনো টেনশন থাকবে না। তবে চাইল, ডাইল, আটা, ময়দা, সুজি, তেল, চিনি, মরিচ, এগুলোর উপর তারা বিশেষ কঠোর হবে, যাতে আপনারা না খাইয়া মরেন। কারণ হচ্ছে যে যখনই এগুলো আস্তে আস্তে অলিখিতভাবে যখনই বন্ধ করা শুরু করবে, তখনই আপনার দেশে সব কিছুর দাম বাড়বে। আপনি আনবেন 50,000 মেট্রিক টন চাউল আনবেন, ঠিক আছে, দিব দিব বলছে, কিন্তু কবে দিব সেটা তো বলেনি। দিচ্ছি, দিব, ফাইল, আপনি তার বাতিল করতে পারবেন না। দিব আপনারে, যখন আপনার দেশে কিছু আইব তখন বাইরে থেকে আনবেন, তখন আমরাও দিচ্ছি, অসুবিধা কি? এই, এবং ভারতের এই আরো 2টা বা 3টা কাজ করবে, যেগুলো এই যে যারা যারা এখন প্রচন্ড ভারত বিদ্বেষী নেতা হয়ে উঠতেছে না, এদেরকে আসলে প্রশিক্ষণ দিয়ে এই কাজ করা হবে। মানে তোমরা খুব ভারত বিদ্বেষী দেখাও, এতে ভারতের 2টা লাভ। এক হচ্ছে যে এই জিনিসটা দেখায় ভারত ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে একটা আলোড়ন তৈরি করে দিবে, দেখো এই দেশ থেকে আক্রমণ, হত্যা, হুমকি ধমকি এগুলো দিচ্ছে, এগুলো সহ্য করা যায় না, এটা স্বাধীন দেশের বিরুদ্ধে, আমরা তো কিছু করতেছি না, কিন্তু ওরা করবে। আর এটাতে পয়সা ঢালবে কে? আর আবার এই যে যারা মাথা চারা দিয়ে উঠছে, এইটারা আরো বেশি চাঙ্গা করার জন্য করবে কি, পাকিস্তান করে এদের কিলিং মিশনে নামবে। তার মানে হচ্ছে ধরেন ওই যে হাদিরে পাকিস্তান মারাইছে, মারানোর পরে সারা বাংলাদেশে উঠে গেছে কি ভারত বিদ্বেষী। সুতরাং কালকে হয়তো হাসনাত, পরশু দিন হয়তো হাসনাত আবদুল্লাহ, তার পরের দিন হয়তো নাহিদ, এরপরে হয়তো পাড়োয়ারি, এরপরে হয়তো কালা রাফি, খানতালাত রাফি, এইভাবে করে একজনের পর একজন ফালাইতে থাকবে কারা? পাকিস্তানি কিন্তু এদেরকে আবার এই ভারত বিদ্বেষী বানাবে কারা? ভারতের মারবে কারা? পাকিস্তান কাহিনী পরিষ্কার। এরপরে ভারত আরেকটা, যেটা পুরো পাহাড়ের ওইখানে আবার তারা অস্ত্র সরবরাহ করতে পারে, এবং
এই যে আপনার রোহিঙ্গা ক্যাম্প আছে না, যেখানে 13 লক্ষ রোহিঙ্গা আছে, আপনাদের ভাই মুসলিম ভাই যাদেরকে আইনা গত 24 জুলাই আগস্টে আন্দোলন করাইছিলেন, তাদের ভিতরে অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে সব করতে পারে মায়ানমারের ভেতর দিয়া, কারণ মায়ানমারের তো বিশাল একটা অংশে ভারত আছে এখন, সেখান দিয়া এবং তাদেরকে দিয়ে হয়তো চিটাং শহরটারে অস্থিতিশীল করে ফেলবে। পুরো এদিকে চট্টগ্রাম শহর, ওইদিকে আপনার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ে দিয়ে দিয়া আপনি করবেনটা কি? আপনার অবস্থা তো ডাইল খিচুড়ি। কারণ হচ্ছে আপনি 7 সিস্টার ভাঙতে যাবেন, এখন ভারত তো 7 সিস্টার না, এটা আপনার বলা উচিত 10 সিস্টার। কারণ হচ্ছে 7 সিস্টারের সাথে আছে চট্টগ্রাম, সাথে আছে রংপুর, সাথে আছে দিনাজপুর, এগুলো সব 10 সিস্টার, এগুলো সবই ভারতের বৃহত্তম ভারতের অংশ। তারা এখন বলা শুরু করছে। আজকে আপনার একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, ভারতের রয়ের কারণে আজকে নেপালে আমাদের জাতীয় পতাকাতে আগুন লাগানো হয়েছে, কারণ হিন্দু মারা গেছে। শ্রীলঙ্কাতে এমন অবস্থা, এত গ্যাঞ্জাম হয়েছে যে এখন ওখানে যারা সব ট্যুরিস্ট গেছিল বাংলাদেশি, তারা বাংলাদেশ হাইকমিশনের কাছে দাবি জানাচ্ছে যে ওদেরকে নিরাপত্তা দিতে এবং ওদেরকে নিরাপদে দেশে পৌঁছে দিতে। অবস্থা বুঝেন, চতুর্দিকে কিন্তু ঘিরতেছে ভারত, যেটাতে আপনি আমি খুব একটা বুঝতেছি না বা বুঝতে পারতেছি না। এবং যদি বেশি বাড়াবাড়ি করেন, বাংলাদেশ আরও বেশি বাড়াবাড়ি করেন বা আরও বেশি করেন, ওরা কিচ্ছু করবে না। ওরা জাস্ট রংপুরের অংশ যেখানে চিকেন নেকটা আছে সেইখানে যায়, তাই হাতির নেক করে ফেলাবে। মুরগির গলার জায়গায় হাতির গলা, ওই অংশ দখল করে নিয়ে ওইখানে যারা আছে তাদের বলে বাংলাদেশ নিয়ে যাও, হয়তো একদিনের যুদ্ধ করবো ওইখানে, এরপরে সিজফায়ার চাইবে বাংলাদেশ, সিজফায়ার ওকে, তোমার সাথে সিজফায়ারে করতেছি, কিন্তু এই অংশ ছাড়বো না, এই অংশের বাইরে চলে যাও, যেটা রাশিয়া ইউক্রেনের সাথে করছে। ওই যে আপনার ক্রিমিয়া দখল করেছিল, ক্রিমিয়া ছেড়ে দিতে বাধ্য হয়েছে, এখন আবার দন্নস দখল করে নিচ্ছে, সব ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ওকে, আমার তো অ্যাডাম আছে ভাই, আমার কাছে পারমাণবিক বোমা আছে, পৃথিবী ওই বোমার দিকে চায়, অন্য কিছু দিচ্ছে না। পাকিস্তানকে আপনারা বোমা দিবে? দিবে না। তো কাজ করবে এগুলো। এখন ভিতরে ভিতরে প্রথম আপনাদেরকে এমন বিতৃষ্ণা বানাইবো, এই মাদক চোরাচালান তারা এখন আর কন্ট্রোল করবো না, স্বতন্ত্রভাবে ঢুকতে দিবে। অস্ত্র চোরাচালান তারা কন্ট্রোল করবে না, ঢুকতে দিবে। পাহাড়ে ওরা অস্ত্র দিয়ে দিবে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ওরা খেপাই দিবে, যাতে ওই কক্সবাজার সহ ওই যে আমাদের মুংডু টাউনশিপ আরাকান রাজ্য, এটা পুরাটা নিয়ে স্বাধীন একটা রাষ্ট্র হয়ে যায়। ওরা ওই কাম করে দিবে। আর ওই কাম করে দেওয়ার সাথে সাথে আপনাদের এই বঙ্গুদের ওই যে ভারত বিদ্বেষীটা, সেটার হোগা ফাইনাল মারা যাবে। এটা বইলা রাখলাম। আর ভারত 2-1 দিনের ভিতর দেখেন এমন একটা করিডোর চালু করবে যেখান থেকে ম্যাক্সিমাম হিন্দুরা ওই পারে চলে যেতে পারবে, ওদেরকে ওইখানে রাখবার। এইটা যেদিন থেকে শুরু হবে, মনে রাখবেন যে সেই দিন থেকে 48 ঘন্টার ভিতরে আপনারা রংপুর দিনাজপুরের ওই সাইড বহুত অংশ হারাইয়া ফেলবেন। অতিরিক্ত বাড়াবাড়ির ফল যা হয়, তো বলবো আপনারা চিল্লাইতে থাকেন, চিল্লান। এই যে আপনাদের বঙ্গু পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে ভারতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে কেন গেল এরা, এটার বিচার চাই। এখন ভারত বলতেছে তোমার দেশে বাংলাদেশে 3টা অঞ্চলে আমাদের এম্বাসির ভেতরে ঢুকে আক্রমণ করছো, আগে সেইটা বলো। এবং এইটাই হচ্ছে যে হেডেক সারা পৃথিবীতে। 2টা জিনিস নিয়ে এখন বেশি হেডেক, এক ভারতীয় এম্বাসিতে আক্রমণ, এটা যেমন দেখানো হয়েছে, এবং দ্বিতীয় দেখানো হচ্ছে ওই যে ইয়েতে মাল্লা জ্বালাইয়া দিলে আগুন, এইটা এখন ইন্টারন্যাশনাল, এটা কানাডার কোর্টে পর্যন্ত আলোচনা হচ্ছে, কানাডার সংসদে আলোচনা হয়েছে। কালকে থেকে তো পৃথিবীর বিভিন্ন জায়গায় আলোচনা হবে। দেখতে থাকো হ্যাঁ, কি কি করে এবং কিভাবে করে, কত সুন্দর পলিসিতে করে। আর তোমরা এই যে বঙ্গু হাদির মতন যারা আছে, সাউয়া মাউয়া ছিঁড়া, আরো কত সাউয়া তোমাদের ছিঁড়া রাস্তায় পইরা থাকে। কারণ হচ্ছে যে তোমাদের বন্ধু যখন পাক, তাদের নাই কোনো আর নাপাক। কারা এত অস্ত্র সংগ্রহ করতে চাইছে, কারা সে অস্ত্র জমিয়ে রাখছে এবং কারা সে অস্ত্র কখন ব্যবহার করতে চায়, এই প্রশ্ন তো 2024-এর জুলাই আগস্ট থেকেই আছে। অথচ সরকার এমন একটা পরিস্থিতি করেছে যেখানে বৈধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের হাতে আছে শুধুই লাঠি। আর এখন নাকি সকল রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তি এবং নির্বাচনের প্রার্থী সকলেই চাইলেই লাইসেন্স পাবেন, গানম্যান পাবেন, রিটেইনার নিয়োগ করে নিজস্ব অস্ত্রধারীও নিয়োগ করতে পারবেন।
বাংলাদেশের সরকার ঢাকা ৮ আসনের নির্বাচনের পদপ্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরেই রাজনৈতিক নেতা, বিশেষ করে নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেয়। বিশেষ করে সে সময়ে যখন ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এবং ঢাকা ৮ আসনের এই নির্বাচনের প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হন নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘন্টারও কম সময়ের ব্যবধানে। আর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আগে থেকেই ওসমান হাদি যেমন তার জীবনের ওপর হুমকি বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, ঠিক তেমনি গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান, যিনিও একজন তরুণ নেতা, তিনি বেশ কিছুদিন ধরে বলে আসছিলেন যে আওয়ামী লীগের কাছে ৫০ জনের একটা টার্গেট লিস্ট আছে এবং তারা একে একে একজন একজন করে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে তরুণ নেতাদের হত্যা করবে। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরদিন যখন যমুনায় প্রধান দলগুলোকে ডেকে নিয়ে যান, বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, তখন তিনি সরাসরি বলেন যে গভীর ষড়যন্ত্রের আঁচ পাওয়া যাচ্ছে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মাধ্যমে এবং এখন তাদের কাছে খবর আছে যে এমনকি ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার ভাড়া করছে এই ষড়যন্ত্র বাস্তবায়নে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা ১২ই ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে নির্দেশনা দেন সরকারকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে, যাতে স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। এখন পর্যন্ত আপনারা তো সকলেই আমরা জানি যে ওসমান হাদির হত্যাকারী কিংবা মোটরসাইকেল চালক কাউকেই গ্রেফতার করতে যেমন সরকার সফল হয় নাই, তেমনি তাদেরকে তারা ঠিক কোথায় আছে, দেশে না দেশের বাইরে আছে, সেটাও এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে পারছে না। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা একেবারে তড়িৎ সিদ্ধান্তে, সবচেয়ে সক্রিয়ভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করেন নিরাপত্তা নিশ্চিত করতে, তিনি এসে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘোষণা দেন যে নির্বাচনের প্রার্থীরা তাদের নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স চাইলেই তারা এখন অস্ত্রের লাইসেন্স দেবেন এবং তিনি ঘোষণা দেন যেই সব রাজনৈতিক নেতাদের লাইসেন্স করা অস্ত্রই সরকারের কাছে জমা আছে এখন সেগুলো তারা ফেরত নিতে পারবেন এবং সরকার ঘোষণা দেয় যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় সরকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। যেমনটা হওয়ার কথা, মানে এমন একটা অনিরাপদ পরিবেশের কথা যখন সর্বোচ্চ পর্যায় থেকে আসে এবং যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এই নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় হচ্ছে অস্ত্রের লাইসেন্স নেওয়া এবং নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজেই করা, তখন যে রাজনৈতিক নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে খুব স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যখন এতটা নাজুক, তখন যে একরকমের ভীতি তৈরি হবে এবং তারা সরকারের এক্ষেত্রে সমর্থন চাইবেন, সেটা বোধহয় খুব স্বাভাবিক। এবং এই অবস্থায় সরকার একটা নতুন নীতিমালা জারি করে 15ই ডিসেম্বর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে ফেলে 15ই ডিসেম্বর। মানে 12ই ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে নিরাপত্তা শঙ্কায় কিন্তু সরকার ব্যবস্থা গ্রহণ করছে যে আরো বেশি অস্ত্রধারী নিশ্চিত করে যে যার নিরাপত্তা কি করে নিশ্চিত করতে পারবে। তো সেই নীতিমালায় বলা হয় নির্বাচনকালীন সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন রোধ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যক্তিগত সশস্ত্র বাহিনী গঠন প্রতিরোধ এবং প্রকৃত নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান ও রিটেইনার নিয়োগের অনুমোদন দেওয়া এর মূল উদ্দেশ্য। রিটেইনার মানে গানম্যান এবং এই নীতিমালার মাধ্যমে তার মানে আপনি ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী, ব্যক্তিগত অস্ত্রধারী নিয়োগ করতে পারবেন। কিন্তু সরকার বলছে এর মাধ্যমে ব্যক্তিগত পর্যায়ে সশস্ত্র বাহিনী গঠন প্রতিরোধ হবে। তার মানে সশস্ত্র বাহিনী বিভিন্ন রাজনৈতিক নেতারা বা বিশিষ্ট ব্যক্তিরা গড়ে তুলবেন তাদের নিজ নিজ নিরাপত্তায়, মানে মিলিশিয়া বাহিনীর মতো। আফ্রিকার বিভিন্ন দেশে বিভিন্ন গোষ্ঠীগত সংঘাতে বিক্ষুব্ধ যেসব দেশ, সেসব দেশে যেসব খবর বা যেসব পরিস্থিতির কথা আমরা বছরের পর বছর ধরে শুনে আসছি, সরকারের তার মানে মাথার মধ্যে সেই আশঙ্কাও আছে। সেক্ষেত্রে সরকার
সরকার নীতিমালা জারি করেছে এখন যে কোনো বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং এমপি পদপ্রার্থীরা যাতে নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নিতে পারে এবং রিটেইনার নিয়োগ করতে পারে, মানে অস্ত্রধারী নিয়োগ করতে পারে। এক্ষেত্রে কারা পাবে এটা তার সংজ্ঞায় বলা হয়েছে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে সরকার কর্তৃক স্বীকৃত বর্তমান বা সাবেক উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিকে বোঝাবে, আর সংসদ সদস্য পদপ্রার্থী বলতে নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীকে বোঝাবে। এখন ভাবুন শুধুমাত্র যে এই ঘটনায়, মানে ওসমান হাদি কিন্তু প্রথম প্রার্থী নন যিনি গুলিবিদ্ধ হয়েছেন। নভেম্বরের 4 তারিখে বিএনপি মনোনয়ন ঘোষণার পরপরই কিন্তু চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থীর তার জনসভায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। সেখানে একজন শীর্ষ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং খবর বের হয় যে প্রায় 50টির মতো রীতিমতো AK-47 সহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একটা সন্ত্রাসী দল বিএনপির সেই নির্বাচনী জনসভায় ঢুকে ওই সময় গুলিবর্ষণ করে এবং তাতেই বিএনপি মনোনীত প্রার্থী আর ওই শীর্ষ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছিলেন। তার মানে কি বিপুল পরিমাণ অস্ত্রের ভান্ডার পুরো বাংলাদেশে ছড়িয়ে আছে, সরকার সেদিকে দৃষ্টিপাত করছে না, সরকার আরো বেশি অস্ত্র এবং অস্ত্রধারী সৃষ্টিতে নীতিমালা জারি করেছে। এখন সরকার জুলাই যোদ্ধাদের রক্ষায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই আগস্ট আন্দোলনে সক্রিয় থাকা ব্যক্তিত্ব সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে গানম্যান দেওয়া শুরু করেছে এবং তার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জিস আলম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির দিক থেকে এরা 4 জন আপাতত গানম্যান পেয়েছেন। এর মধ্যে কিন্তু 15 জন রাজনীতিবিদ বিশেষভাবে গানম্যান এবং অস্ত্রের লাইসেন্সের জন্য সরকারের কাছে আবেদনও করেছিলেন। যে 15 জন রাজনীতিবিদ নিরাপত্তা অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন তার মধ্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, তিনি সার্বক্ষণিক গানম্যান এবং বাসভবনের নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ সদস্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তিনি বলেছিলেন যে তার যে পরিমাণ এখন নির্বাচনী জনসভায় ঘোরাঘুরি করতে হয়, দলীয় কার্যক্রম যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তাতে জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি আফম আব্দুস সাত্তার সরকারের কাছে আবেদন করে বলেছেন যে জামায়াতে ইসলামীর আমির সারা দেশে পথসভা জনসভায় অংশগ্রহণের জন্য সফর করবেন, তার সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গানম্যান এবং বাসভবনের নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ সদস্য যাতে মোতায়েন করা হয়। তার পাশাপাশি আরো যারা যারা গানম্যান এবং সরকারের কাছে নিরাপত্তা চেয়েছে তাদের মধ্যে আছেন জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, তিনি বলেছেন তিনি নির্বাচন করবেন, কাজেই তারও এই নিরাপত্তা দরকার। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ শেখ প্রমুখ রাজনৈতিক ব্যক্তিবর্গ এরই মধ্যে কিন্তু গানম্যানের আবেদন করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে 20 জনের মতো বিশিষ্ট ব্যক্তিকে গানম্যান দিয়েছে সরকার। এরই মধ্যে ডিজিএফআই, এসবি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বরাতে খবরাখবর সংগ্রহ করে কাদের নিরাপত্তা ঝুঁকি আছে সেটা বিবেচনা করে। কিন্তু সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে রাশেদ খান, যিনি বারবার 50 জনের তালিকার কথা বলছেন, তিনি কি পেয়েছেন নিরাপত্তা, কিংবা নিরাপত্তা কি পেয়েছেন তার তালিকার মধ্যে থাকা 50 জন রাজনৈতিক নেতা যাদের কথা এই তরুণ নেতা বারবার বলছেন? মানে সরকার ঠিক কিসের ভিত্তিতে ঠিক করছে এবং সরকারের ডিজিএফআই, এসবি সহ গোয়েন্দা সংস্থাগুলোর কাছে, মানে মিলিটারি এবং সিভিল গোয়েন্দা সংস্থাগুলোর কাছে যদি সত্যি প্রকৃতপক্ষে নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে তথ্য থাকে, তাহলে তো প্রশ্ন আসেই যে ওসমান হাদির ওপর হামলার ঘটনার আগে সরকার কেন জানতে পারলো না যে গভীর ষড়যন্ত্র চলছে? এবং ডক্টর মোহাম্মদ ইউনূস হামলার পরদিনই যেটা বললেন যে এখন নাকি প্রশিক্ষিত শুটার ভাড়া করা হচ্ছে। সরকার কি নিশ্চিত এই কজনকে নিরাপত্তা দিলেই প্রশিক্ষিত শুটারের হাত থেকে সরকার রাজনৈতিক নেতাদের এবং নির্বাচনের প্রার্থীদেরকে রক্ষা করতে পারবেন?
এখানেই ঘটনার শেষ নয়। শুধুমাত্র রাজনৈতিক নেতাদেরকেই যে নিরাপত্তা দিলে যথেষ্ট হচ্ছে না, সরকার সম্ভবত সেটা 18ই ডিসেম্বর ওসমান হাদির মৃত্যুর পরপর যে ভয়াবহ হামলার শিকার হয়েছে প্রথম আলো, ডেইলি স্টার, এই দুটো সংবাদপত্র, তাতেও এক রকমের শঙ্কিত বোধ করছে সম্ভবত সেই পত্রিকাগুলোর তরফে সরকারকে নিরাপত্তার জন্য যে বিশেষ আবেদন করা হয়েছে, কিংবা সরকারই হয়তো এটা বিবেচনায় নিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারের দুই সম্পাদক মতিউর রহমান এবং মাহফুজ আনামকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম আলো আগুনের ঘটনা সম্পর্কে তার বক্তব্যে বলেছে যে তারা প্রধান উপদেষ্টা সহ সরকারের সর্বোচ্চ পর্যায়ে বারবার এই হামলার হুমকি সম্পর্কে এবং হামলা চলাকালীন যোগাযোগ করেও মানে সক্রিয় অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পায় নাই, কিন্তু এখন এই দুইজন সম্পাদককে গানম্যান দেওয়া হয়েছে। আমার মনে প্রশ্ন জাগে যে ঠিক কিভাবে এই গানম্যান দিয়ে নিরাপত্তা রক্ষার কথা ভাবা হচ্ছে। কারণ দেখুন, একদিকে যখন আমরা প্রথম আলোর সামনে পুলিশ কেন নিষ্ক্রিয় এই প্রশ্ন তুলি, ভুলে গেলে চলে না 2025-এর মে মাস থেকে সরকার আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছ থেকে সকল অস্ত্র জমা নিয়ে নিয়েছে। 2024-এর আগস্টের পর থেকেই পুলিশের যে কোনো অস্ত্র ব্যবহার করা নিষিদ্ধ ছিল, কিন্তু অস্ত্র রীতিমতো জমা নিয়ে নিয়েছে পুলিশের কাছ থেকে 2025-এর মে মাস থেকে। একদিকে 2024-এর জুলাই আগস্টের সময় থেকেই এসএমজি, এলএমজি থেকে শুরু করে সর্বাধুনিক অস্ত্রশস্ত্র লুট হয়েছে বাংলাদেশের কারাগারগুলো থেকে। বাংলাদেশের পুলিশ অন্তত 450 থানা এবং 150 পুলিশ ফাঁড়ি থেকে লুট হয়েছে, এমনকি গণভবন থেকে। যেই লুটপাটের অস্ত্র পুলিশের হিসাব বলছে 20 থেকে 35% এখন পর্যন্ত উদ্ধার করা যায় নাই। আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায়শই বলে যে পরিমাণ অস্ত্র এবং গোলা বারুদ সে সময় লুটপাট হয়ে গেছে, সবকিছুর হিসাব করাও সম্ভব হয়ে ওঠে নাই, কারণ তার সাথে সাথে নথিও হারিয়েছে। এই অবস্থায় পুলিশ নিরস্ত্র, আর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার জন্য গানম্যান দিয়ে ব্যক্তির নিরাপত্তা কি রক্ষা করা সম্ভব? প্রথম আলো, ডেইলি স্টারের ঘটনাটাই যদি মনে করেন, হামলা চলছে, ঘন্টার পর ঘন্টা ধরে আগুন দেওয়া হচ্ছে, ভাঙচুর চলছে, সাংবাদিকেরা উপরে আটকা পড়েছেন, তারা নিচে ঝাঁপ দিয়েও নামতে পারছেন না। এমনকি ডেইলি স্টারের সাংবাদিকেরা যেটা বলেছেন, যারা আগুনের তাপে ছাদে আটকা পড়েছিলেন, যে তাদেরকে ফায়ার সার্ভিস কর্মীরা পর্যন্ত নামিয়ে আনার সাহস পাচ্ছিলেন না, যে নামিয়ে আনলে নিচে মব বা হামলাকারী বা বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের উপর আবার হামলা চালাতে পারে। সে সময় আসলে কে কার উপরে গুলি চালাবেন? ধরুন তখন প্রথম আলো বা ডেইলি স্টারে যদি তাদের সম্পাদকেরা থাকতেন, তাহলে কি নিচে নিরস্ত্র পুলিশ এবং বিক্ষুব্ধ শত শত হামলাকারী কিংবা বিক্ষুব্ধ ছাত্র জনতা, আর উপরে একজন গানম্যান অস্ত্রধারী কিংবা একজনের কাছে তার লাইসেন্স করা অস্ত্র, তিনি কি করে তার নিরাপত্তা, তার প্রতিষ্ঠানের নিরাপত্তা কিংবা তার সহকর্মীদের নিরাপত্তা রক্ষা করবেন? মানে এই পরিস্থিতিটা সরকার কি করে মনে করছে নিরাপত্তা নিশ্চিতে কোনো ভূমিকা রাখতে পারবে? নাকি সরকার চাইছে ব্যাপক অস্ত্রবাজি শুরু হোক? যেমনটা নাহিদ ইসলাম ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পরে বলেছেন যে সরকার তাদের নিরাপত্তা দিতে পারবেন তারা বিশ্বাস করেন না, কাজে তারাই নিজেরাই নিজেদের নিরাপত্তা রক্ষা করবেন। কিংবা ডক্টর ইউনূসের মাস্টারমাইন্ড মাহফুজ আলম যেমনটা বলেছেন যে তারা আর সহ্য করবেন না, একটা লাশ পড়লে তারাও লাশ নেবেন। সরকার কি এমন একটা গৃহযুদ্ধ পরিস্থিতি চাইছে? কারা এত অস্ত্র সংগ্রহ করতে চাইছে? কারা সে অস্ত্র জমিয়ে রাখছে এবং কারা সে অস্ত্র কখন ব্যবহার করতে চায়? এই প্রশ্ন তো 2024-এর জুলাই আগস্ট থেকেই আছে। অথচ সরকার এমন একটা পরিস্থিতি করেছে যেখানে বৈধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের হাতে আছে শুধুই লাঠি, আর এখন নাকি সকল রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তি এবং নির্বাচনের প্রার্থী সকলেই চাইলেই লাইসেন্স পাবেন, গানম্যান পাবেন, রিটেইনার নিয়োগ করে নিজস্ব অস্ত্রধারীও নিয়োগ করতে পারবেন। এই পুরো পরিস্থিতিটা নিরাপত্তা নিশ্চিত করবে নাকি সারা বাংলাদেশকে একটা অস্ত্রবাজির দেশে পরিণত করবে?